জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 15 বছর পর পিলখানা হত্যার রহস্য ফাঁস, এবার ফেঁসে যাচ্ছে তাপস সহ 48 জন নেতা। বাণিজ্য স্যাংশন এবং দ্বিপাক্ষিক সহ বহুপাক্ষিক আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা আমেরিকার। সবশেষে দেখবেন হাসিনা ঢোলা বাহিনীকে জয় বাংলা করে দিল পিনাকি ভট্টাচার্য। আমরা 16 কোটি মানুষ আর 2 লাখ পুলিশ, চুরি দিলে উলে যাবেন, মুতে দিলে ভেসে যাবে। মাস্তানি পাবলিকের টাকায় তোমার বেতন হয়, তোমার বন্দুক কেনা হয়, ওই বন্দুক তুমি আমার দিকে তাক করিস? তুই তোর বন্দুক তো আর লাঠি পিছন দিয়ে হান্দাই দেবে পাবলিককে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাংবাদিক ইলিয়াস বলেন যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমেই সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেই দিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকে ধীরে ধীরে গুম, খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। ইলিয়াস আরও বলেন, এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তায় কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি। সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63907। 2009 সালে 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হয় জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসির উদ্দিন যান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম, তারা বলেছে আমরা জিম্মি করি আর যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নম্বর 71318। জিয়াউল জানায় যে সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহী এর সঙ্গে হাসানুল হক এনও নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীবদের জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না? শেখ হাসিনা বিডিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিল কেন? 2009 সালে 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25 ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকের ভূমিকায় বা সেদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআর ডিজির দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করেছিল সিপাহী মঈন, এখনও তাকে খোঁজ পাওয়া যায় না কেন? সজীবদের জয় 27 ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন? পিলখানার ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিকেও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? এই 26 তারিখের দিনের আপনি জানাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? না তো এরকম বলেই তো এটা হয়েছে ম্যাডাম। না না 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ল্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা যদি ল্যাব সেনাবাহিনী এই এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। আমি অনেক আগে থেকে বলছি হাসিনার শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় থাকার চেষ্টা করে যাবে। হাসিনা আর তার সাঙ্গপাঙ্গর এমন পাপের রাজত্ব গড়ে তুলেছিল যে তারা জানে ক্ষমতা হারানো মাত্রই তারা জনরাশি ধুলি করার মতো উড়ে যাবে। পিনাকি আরও বলেন, হাসিনা ভেবেছিল জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু তারা পারেনি। ফ্যাসিবাদ দমন পীড়নে কোনো রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করা যায় না, এমনকি দুর্বলও করা যায় না, বরং সেই দল আরও শক্তিশালী হয়। আমরা তো চোখের সামনে দেখলাম জামায়াত এবং বিএনপি কেমন শক্তিশালী দল হয়ে উঠেছে। পিনাকি বলেন, আমি খবর পেলাম পুলিশ বাড়ি বাড়ি যে বিএনপি নেতাকর্মীদের ভয়ঙ্করভাবে হুমকি দিচ্ছে। আমাকে তৃণমূল থেকে পাঠিয়েছে এক বিএনপি নেতা, শোনেন উনি বলছে পুলিশ কি করেছে। পুলিশের আইজিপি মামুনকে উদ্দেশ্য করে পিনাকি ভট্টাচার্য বলেন, নিজে তো স্যাংশন খেয়েছ, আবার বুকে 5টি রিং পড়ানো আছে, এই বেয়াদবির দায় নিতে পারবা? এই দায়িত্ব তোমার। জিন্দেগিতে তোমার ছেলে মেয়েও পশ্চিমে যেতে পারবে না। আপনাদের আইজিপি মামুন আমেরিকার স্যাংশন খাওয়া পাপিমাল, উনি চাই আপনারাও স্যাংশন খান।
স্যাংশন খেলে যে দুর্বিষহ জীবন শুরু হয় সেটা যখন চাকরি থাকবে না বা হাসিনা জয় বাংলা হয়ে যাবে তখন বুঝতে পারবেন। আপনার বেশি দূর যেতে হবে না। মোটা বেঞ্জিরকে দেখেন, রিটায়ার্ড করার পর তার আর দেখা পাওয়া যায় না। বিএনপি কর্মীদের বাড়িতে বাড়িতে যে হুমকি দেওয়া পুলিশের উদ্দেশ্যে পিনাকি বলেন, বিএনপির কর্মী নাকি আপনাদেরকে ছেড়ে দেবে, কখনোই দেবে না। হাসিনা পড়লেই আপনারা আর লুকানোর কোনো জায়গা খুঁজে পাবেন না। হাসিনার পরে যেই ক্ষমতায় আসবে আজকের যারা ভিকটিম তাদের কথার গুরুত্ব থাকবে, তাদের কথা আমলে নেওয়া হবে। আপনার বাড়ি বাড়ি যে হুমকি দিচ্ছেন তখন আপনাদের নাম বলে দেবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা। যেখানে রাষ্ট্রের এই শক্তি কুব্যবহার করে সরকার নাগরিকদের জীবন এবং সম্পদকে আক্রান্ত করছে। গত 15 বছর বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সাধারণ নাগরিকদের যানমালের এত বেশি ক্ষয়ক্ষতি করা হয়েছে যে এখন আইনানুগ পন্থায় নিজেদের যানমাল নিজেদের রক্ষা করা। আইনের পরিভাষা এটাকে বলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এটা প্রয়োগ করা ছাড়া নিজেদের জীবন এবং সম্পদ রক্ষা করার মতো কোনো উপায় জনগণের নেই। দেশের শান্তিপ্রিয় আপামায় জনসাধারণের আর কোনো উপায় নেই। আমরা চরম নিপীড়নের শিকার হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। তাই এখন থেকে যে কোনো উদ্ভট পরিস্থিতিতে নিজের এবং অন্যের যানবাহন রক্ষার আইনানুগ দায়িত্ব এবং ক্ষমতাগুলো আপনারা প্রয়োগ করতে থাকেন। কোন পরিস্থিতিতে কীভাবে প্রয়োগ করতে হবে আমি সংক্ষেপে বলছি, তাহলে বুঝতে পারবেন ওরা যেভাবে বাংলাদেশের জনগণের ওপর অত্যাচার আর নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে তার বিরুদ্ধে পাল্টা বল প্রয়োগ করাটা কেন বৈধ। পিনাকি ভট্টাচার্য বলেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কী বোঝায় এবং কোন কোন ক্ষেত্রে কী কী পরিস্থিতিতে কিভাবে প্রয়োগ করা যায় আসেন সে বিষয়টা সংক্ষেপে উল্লেখ করি। তার আগে আপনাদের একটি কাজ করতে হবে। যে সমস্ত পুলিশ কর্মকর্তা, বিচারক, ম্যাজিস্ট্রেট যারা এই কাজগুলোর সাথে যুক্ত আছে তাদের নাম, ছবি, বর্তমানে স্থায়ী ঠিকানা, টেলিফোন নাম্বার, দরকার হলে তাদের পরিবার, স্ত্রী, সন্তান কে কোথায় থাকে, পড়াশোনা করে, তাদের ছবি সহ আমাকে ইনবক্সে জানাবেন। আমরা সেই সমস্ত গুণাগার পুলিশদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যাতে দ্বিতীয়বার এই কাজ করার আগে 100 বার চিন্তা করে। আমরা এমন ব্যবস্থা করব যাতে সে তার পরিবার, সমাজের প্রত্যেকটি মানুষের কাছে ঘৃণিত মানুষ এবং তাদের বংশধর হিসেবে পরিচিতি পায়। পিনাকি বলে, আমি পুলিশদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আপনার স্বামী বা স্ত্রীকে থামাতে না পারলে দায়িত্ব আপনারও। এইটা বলার সুযোগ নেই যে আমরা তো আপনাদের সাবধান করিনি। আসেন এবার আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটাকে একটু জেনে নিই। বাংলাদেশের আইন তার প্রতিটি নাগরিকের জীবন এবং সম্পদ রক্ষা করবে তার নিজের এবং তার প্রতি সহমর্মী অন্য যে কোনো নাগরিককে ক্ষমতা প্রদান করেছে। এটাকে বলা হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এটি দণ্ডবিধি ধারা 100-তে বলা হয়েছে যে 99 ধারা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে নিজের এবং অপরের দেহ রক্ষার আইনি অধিকার প্রয়োগ করতে যে আক্রমণকারী সে যেই হোক তার উপর প্রয়োজনীয় যে কোনো মাত্রায় পাল্টা বল প্রয়োগ করতে পারেন কয়েকটি কন্ডিশনে। প্রথমত, সেই আক্রমণের ধরন যদি এমন হয় যে তার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অথবা গুরুতর আহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, অপহরণ বা গুমের উদ্দেশ্যে যদি আক্রমণ করে। তৃতীয় যে কারণ সেটি ক্ষেত্রে প্রযোজ্য না তা আমি বলছি না। চতুর্থত, যখন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করার লক্ষ্যে বল প্রয়োগ করা হয় এবং আক্রান্ত ব্যক্তির মনে যুক্তিসঙ্গতভাবেই এমন আতঙ্কের সৃষ্টি করে যে সেই অবৈধ আটক অবস্থা হতে মুক্তি লাভের জন্য তিনি কোনো বৈধ বা সরকারি কর্তৃপক্ষের সাহায্য পাবে না। তার মানে যতগুলো গুম করেছে প্রত্যেকটি ক্ষেত্রে গুমের ভিকটিম এবং গুমের ভিকটিমের আত্মীয় স্বজন পাল্টা বল প্রয়োগ করতে পারে। যখন সে অসৎ উদ্দেশ্যে নিরপরাধ কারো যান এবং মালকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে কাজ করে তখন সে আর কোনো প্রোটেকশন পায় না। সেটাকে সরল বিশ্বাসের সরকারি দায়িত্ব পালন বলে গণ্য করা হয় না। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, আমি আবারও বাংলাদেশের পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে আমি বলছি, আপনারা কিন্তু এই দেশেরই মানুষ, এই দেশেরই নাগরিক। বুঝে হোক না বুঝে হোক এতদিন যা করেছেন এখনও অন্তত সময় এসেছে নিজেদের এই ভুলগুলো শুধরে নিয়ে আত্মঘাতী অপরাধমূলক কর্মকাণ্ডগুলো থেকে নিজেদেরকে বিরত করবেন। পুলিশের এই বল প্রয়োগ অবৈধ, বাংলাদেশের আইন অবৈধ। আপনার ওপর অবৈধ বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করবেন। সভা সমাবেশের অধিকার সংবিধানের স্বীকৃত, রাজনীতির অধিকার সংবিধানের স্বীকৃত। সেই অধিকার কেড়ে নিতে আসলে, সে রাজনীতি করার জন্য আপনার বাসায় এসে হুমকি দিলে, আপনাকে তুলে নিতে আসলে পাল্টা বল প্রয়োগ বৈধ। জনতাকে সাথে নিয়ে যেভাবে পারেন ভয় ভেঙে রাস্তায় নেমে আসুন। আত্মগোপনে থাকা সবাই রাস্তায় নেমে আসুন। কাঠার রানী হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দিতে হবে। এ লড়াই বিজয়ের কোনো বিকল্প নেই। এই ধাক্কায় হাসিনার দুঃশাসনের দুর্গকে মাটিতে মিশিয়ে দিতে হবে। ইতিমধ্যে হাসিনার লাঠিয়াল পুলিশ বাহিনী মনোবল ভেঙে গেছে। পুলিশ যদি মাঠে নামেও তাহলে ধুলি করার মতো উড়ে যাবে জনতার প্রতিরোধের সামনে। আমাদের আর ভয় কিসের? আমরা তো বাসা বসে থাকলেও হুমকি দেয়, আমরা মারা গেলেও 3 বছর পর আমাদের নামে মামলা হয়। এমনকি ওরা কবরের উপরেও হামলা করে। এই দাসের জীবনের থেকে লড়াই করতে করতে শহীদ হয়ে যাওয়া অনেক সম্মানের, অনেক মর্যাদার। লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিজয় আমাদেরকে ছিনিয়ে আনতে হবে।
রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, নগরে বন্দরে, খেতে খামারে, কারখানায়, প্রত্যেক ঘরে ঘরে প্রতিরোধের যুদ্ধ শুরু করতে হবে। এ লড়াই বাংলাদেশকে বাঁচানোর লড়াই, এ লড়াই সার্বভৌমত্ব রক্ষার লড়াই, এই লড়াই আমাদের মর্যাদার লড়াই। আমরা স্বাধীন মানুষের মতো বেঁচে থাকবো নাকি ভারত অধ্যুষিত কাশ্মীরের জনগণের মতো বেঁচে থাকবো, নবরুদ্ধ গাজা অধিবাসীর মতো বেঁচে থাকবো, সেটি নির্ধারিত হবে আগামী কয়েকদিনে। আমরা মাঠে থাকলে বদল হবে ক্ষমতা। মাঠে থাকেন, সর্বশক্তি নিয়ে লড়াইয়ে থাকেন, নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়ান হাসিনার ঠোলা বাহিনী গুলিলাঠির সামনে। হাসিনা তার 15 বছরের শাসনে কমপক্ষে 2,500 মানুষকে মেরেছে। আমরা তো রক্ত কম দিইনি, দরকার হলে আরও রক্ত দেব, কিন্তু বাংলাদেশের মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে ছাড়বো। এইবার আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ।